নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার শ্রোতা বন্ধু সকলকে স্বাগত জানাই। অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আমার আজকের নিবেদন শ্রীমতী সুপর্ণা চট্টোপাধ্যায় ঘোষালের একটি ছোট গল্প, ডাইনি। আসুন গল্পটি শোনা যাক। আপনি আর লোক পেলেন না খোসার, বলুর পিসিটাকেই রাখতে হলো শেষমেশ। কাজল ফুল ঝাড়ু দিয়ে সামনের টেবিলটা পরিষ্কার করছিল। টিফিনের পরে পুরো টিচার্স রুমে মুড়ি ছড়িয়ে থাকে। গ্রীষ্মকালে সবেধন নীলমণি, সিলিং ফ্যানটা চললে তো কথাই নেই। বাতাসের দাপটে মেঝের মধ্যে মুড়িগুলো পাক খেয়ে খেয়ে ঘোরে। বিজ্ঞানের মাধব তালুকদার বেশ খুঁতখুঁতে পরিপাটি লোক। গায়ে সারাক্ষণ উগ্র চন্দনের গন্ধ মেখে ঘোরেন। সে এমন গন্ধ, মনে হয় ওর আশেপাশের সব কিছু থেকেই সে গন্ধটা বেরোচ্ছে। তিনি গজগজ করে বলেন, মা লক্ষ্মী পায়ে ঠেকছে, ছ্যা ছ্যা, কোনোদিন এক মুঠো অন্ন জুটবে না। নিজেই কাজলকে 30 টাকা দিয়ে রেখেছেন টিফিনের পরে টিচার্স রুম সাফ করার জন্য। মাধববাবু খুঁতখুঁতে লোক, বিয়ে থা করেননি, একাই থাকেন। কাজলের কথার উত্তরে বললাম, কেন, অসুবিধা কি? হাত পুড়িয়ে খেতে পারছিলাম না ভাই। তোমাদের এখানে কাছে পিঠে একটা হোটেল অবধি দেখিনি। গাঁয়ে আর হোটেল পাবেন কোথা স্যার? ছাঁটাটা নিয়ে অকারণে দুবার জানলার গোবরাটে ঠোকে কাজল। আসলে সেটও লয়। স্পষ্ট বোঝা যাচ্ছে অন্য কিছু বলতে চাইছে। তাহলে টিফিনের পরে আজ আমার ক্লাস নেই। আয়েশ করে একটা খেলার ম্যাগাজিন খুলে বসলাম। জলদি জলদি বলো হে, আমার ফেডারার অপেক্ষা করছে। ও লজর ভালো নয়। কাজলকে এন্টারটেইন করার দরকার নেই। ম্যাগাজিনের প্রথম পাতা খুলে বসি। ব্যাপারটা হলো গিয়ে, পাত্তা দিচ্ছি না দেখে কাজল নিজেই বকতে শুরু করলো নাকি। কতক্ষণ চালাবে কে জানে। বলোর পিসিটো ডান বটে, ছেলে খাকি ভাতার খাকি। কাজল একবার চট করে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে দেখে নিয়ে আমার চেয়ারের আরো কাছে সরে এলো। ফাঁকা টিচার্স রুমেও সে ফিসফিস করে, স্যার, জগার বাবা নিচে চোখে তাকে বাট বইতে দেখেছে। কাজলের চোখে মুখে ভয়ের স্পষ্ট ছাপ। বাট বইতে? শব্দটা আগে শুনিনি। স্বাভাবিক কৌতূহলেই ম্যাগাজিনের পাতা বন্ধ করে দিলাম। কাজল মুখে কিছু বলে না, বিড়বিড় করে কোনো মন্ত্র আওড়ে দুহাত কপালে ঠেকায়। মাসখানেক হতে চলল গড়াইঝোড়ার এই স্কুলে ঢুকেছি। এমনিতে নিরিবিলি শান্ত পরিবেশ। গ্রাম বাংলার আর 5টা গ্রামের সঙ্গে বিশেষ তফাৎ নেই। কীর্ণাহার থেকে কিলোমিটার 20 পূব দিকে ঢুকে এলে এই গ্রামের সীমানা। একটা সরু নদীর স্রোত
গ্রামকে বেড় দিয়ে চলে গিয়েছে। নদীর নাম সরস্বতী। ভারতবর্ষের আসল সরস্বতীর হদিশ না পাওয়া গেলেও সরস্বতী নামের নদীর অভাব হয় না। এখানে জয়েন করার পর গ্রামেরই এক হোমিওপ্যাথি ডাক্তারবাবুর বাড়িতে ভাড়া নিয়েছি। এক কামরার ঘর। মূল বাড়ির লাগোয়া উঠোনের এক পাশে এই ছোট বারান্দা আর এক ফালি ঘর। বাথরুমের জন্য উঠোন পেরিয়ে ডাক্তারবাবুদের বাথরুম আর কুয়োতলাই ব্যবহার করতে হয়। কয়েকদিন নিজে হাত পুড়িয়ে রান্না করার চেষ্টা করেছিলাম বটে, কিন্তু মায়ের আদর যে জীবনের পথে কত বাধা হয়ে দাঁড়ায় সে কদিনেই টের পেয়ে গেলাম। এক গ্লাস জল গড়িয়ে কখনো খেতে দেয়নি মা। এখন ভাতে ভাত রাঁধে কিভাবে? মা আসতে চেয়েছিল আমার সঙ্গে, আমি বারণ করি। সুস্থ শরীরকে ব্যস্ত করে লাভ নেই। কুয়ো থেকে জল তুলতেই দম বেরিয়ে যাবে। নিজেই চালিয়ে নেব যা হোক। চালিয়ে যে নিতে পারিনি তার প্রমাণ পেয়েই গেলাম। কতদিন আর জলে বিস্কুট ডুবিয়ে খেয়ে রাত কাটানো যায়? কলিগদের কাছে হদিশ চেয়েও পেলাম না। সেদিন হাট বাড়ছিল। হাটে গিয়ে সোনাদার দোকানে চা খেতে খেতেই কথাটা পারলাম। একটা রাঁধুনি দেখে দাও না সোনাদা, বেশ মাছ মাংস রাঁধতে পারবে। রাতে গরমা গরম রুটি পাবো থালায়। স্যার, আপনি বামুন মানুষ, আমাদের গাঁয়ে বামুন কোথায়? 12 ঘর কায়েত, বাদ বাকি ওই আপনার হলো গিয়ে হাঁড়ি বাগদি আর ডুম। ওদের জল অচল। সোনাদা আমার দিকে ফাটল ধরা চীনামাটির কাপ আর ডিশ এগিয়ে দিল। এটাই সোনাদার শ্রদ্ধার নমুনা। কাপের মধ্যে টেলটেলে দুধ চা। আমি জাতপাত মানি না, একজন হলেই হলো, কেউ নেই তেমন? স্যার, বুলুর পিসি তো চুপলি হবো। লুঙ্গি পরা এক হাঁটুরে পাশে দাঁড়িয়ে প্লাস্টিকের কাপে চা খাচ্ছিল। আমার কথা শুনে কোনো একজনের নাম বলতে যেতেই সোনাদা ধমকে উঠল লোকটাকে। কেন, কি হলো? কি নাম বললেন? আমার তখন হাতে অর্ধেক চাঁদ পাওয়ার মতো অবস্থা। না না, কিছু লয় স্যার। হাটে আজ খেলেবালা এসেছে, দেখলেন না কি স্যার? দারুণ ম্যাজিক দেখায়। দুজনেই কেমন হুড়মুড়িয়ে প্রসঙ্গান্তরে চলে গেল। আমিও ছড়নেওয়ালা পাবলিক নই। কার পিসি বললে? কোথায় থাকেন তিনি? ঠিকানা দাও। চা খেয়ে পয়সা মিটিয়ে নিজের সাইকেলের সিটটা হাতের চাপড় দিয়ে ঝেড়ে নিলাম। আমার বাহনটিকে এখানে আনতে ভুলিনি। এখন গন্তব্য বুলুর পিসি। এই গ্রামে আমার সঙ্গী বলতে এই সাইকেলখানা। স্কুল ছুটির পরে সরস্বতী নদীর তীরে চলে যাই বেড়াতে। অনেকক্ষণ বসে থাকি। রাতের আকাশে একটা দুটো তারা ফুটে ওঠে, সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে সময় কেটে যায়। তারপর অন্ধকার বেশ জমিয়ে নামলে জোনাকিরা উড়ে বেড়ায়। আমবাগানের ভিতর থেকে শিয়ালের দল ডেকে ওঠে। তখন ভাট ফুল আর আশাওড়ার ঝোপের পাশ দিয়ে বাড়ি ফিরি। বুলুর পিসির আসল নাম জানা গেল নিরুপমা।
আমার থেকে সামান্যই বড় হবেন মহিলা। গ্রামের শেষে আমবাগানের পশ্চিম দিকে একটি মাটির বাড়ি আর এক চিলতে উঠোন নিয়ে ভদ্রমহিলা থাকেন। রান্নার তেল হলুদে ছোপ ধরা সাদা মলিন শাড়ি, অভাবে দারিদ্রে শুকনো বনতুলসী গাছের মতো চেহারা। এক টুকরো টিনের ছাউনি দেওয়া রান্নাঘরে উবু হয়ে বসে উনুনে গুল দিচ্ছিলেন। আমার আর্জি শুনে কাঁচুমাচু গলায় উত্তর দিলেন, খামোখা আমায় কেন টানছেন স্যার? কেন, আপনি রান্না বান্না করতে জানেন না? এই তো দিব্যি আয়োজন করে বসে আছেন। নিরুপমার সামনে ছোট ছোট বাটিতে আদা জিরে বাটা, আলু কুচোনো, আলুর খোসা কুচি, লাউ না খেড়ো কি সব কুচি কুচি করে রাখা। না না স্যার, গায়ে আর কাউকে খুঁজেলেন, আমায় লয়। নিরুপমা যেন আমার সামনে থেকে সরে যেতে পারলে বাঁচেন। আরে দিদি, ভাইয়ের উপর একটু মায়া করুন। গলাটাকে যতদূর সম্ভব করুণ করে বলি, এই দেখুন, সেদিন ভাতের ফ্যান গালতে গিয়ে পুরো হাত পুড়িয়ে ফেলেছি। নিজের ডান হাতটা সামনে বাড়িয়ে দিলাম। এটা আমার অনেক ছোটবেলার খেলতে গিয়ে কেটে যাওয়ার দাগ। মায়ের কাছে এই ট্রিক ইউজ করে দেখেছি, সঙ্গে সঙ্গে ফল পেয়ে যায়। এখানেও অন্যথা হলো না। মেয়েরা মায়ের জাত। দাগের দিকে তাকিয়ে সামান্য আমতা আমতা করে উত্তর দিলেন, রেতে থাকতে লাড়বো, এতটা পথ ফিরতে হবে, বেলা বেলি রেধে দুবো। সানন্দে, আপনি কাল সকাল সকাল চলে আসুন। বসন্তকালে আকন্দ ফলের বীজ ফেটে গিয়ে চারদিকে যেমন বুড়ির চুল উড়ে বেড়ায়, গ্রামের মধ্যে কিছু ঘটলে সেই কথাটাও তেমনি হাওয়ায় ভাসে। কাজলের বক্তব্যেই টের পেলাম বুলুর পিসিকে রাঁধুনি হিসাবে কাজে রাখাটা এরই মধ্যে পুরো গড়াই ঝোড়া জেনে গিয়েছে। ধ্যাত, কি সব বিড়বিড় করছো? বাট বাবা কি জিনিস আগে বলো। কাজলের এই সাসপেন্স ধরে রাখার কায়দাটা খুব বিরক্তিকর লাগে। স্যার, আপনি শহর ঘরের ছেলে, এসব জানবেন না খো। কাজল ঝাঁটা নামিয়ে টেবিলের কাছে ঘেঁষে এলো। বুলুর পিসিটো ডাইনি বটে। আমরা ছেলে পুলে নিয়ে ওর সামনেই যাই না, ওর নজর লেগে যায়। তখন জল পুরা দাও রে, বুড়িমার থানে ঝাড়াইতে নিয়ে যাও রে। নকরিদের পোয়াতি বউটো আছে না স্যার, ওরে দুপুর বেলা রাস্তায় ধরে ও হাল সুদিন ছিল, বেচারি বউটো। কাজলের গলার দুঃখটা আসল না নকল বুঝতে পারলাম না। তে রাত্রির পেরোইল না স্যার, সিকি বমি আর পায়খানা, হেগে হেগে মরেই গেল। একবার ঘড়ির দিকে তাকিয়ে নিলাম, এবার ঘন্টা পড়বে, আমার ক্লাস আছে। বললাম, এবার উঠবো, জলদি সারো। হ্যাঁ হ্যাঁ স্যার, অমাবস্যার রেতে ও উল্টিন বাগে হাঁটে, মাথাটো নামোর দিকে, ঠ্যাং দুটা উপর বাগে করে হাতে ভর দিয়ে হাঁটে, দাঁতে একটু পিদিম কামড়িন ধরে, পায়ের পাতায় দুটো পিদিম রাখে। ওই করে
ও মাঠ দিয়ে হেঁটে যায়, ডাইনি বিদ্যে সাধনা করে স্যার। সেই সময় ওর কেউ সামনে পড়ে গেলেই চিত্তির, শরীরের সব রক্ত চুষে খেয়ে নিবে। শেষের দিকে কথাগুলো বলতে বলতে কাজল প্রায় আমার মুখের কাছেই ঝুঁকে চলে আসে। কিছুক্ষণের জন্য আমার মনের মধ্যে একটা দৃশ্য ভেসে উঠেছিল, তাই সাড়া দিতে পারলাম না। পরক্ষণে টেবিল চাপড়ে উঠে দাঁড়াই, বলি, হ্যাঁ, ভালো লাগলো তোমার গল্প, থ্যাংক ইউ। কিন্তু সেই দৃশ্যটা কিছুতেই মাথা থেকে গেল না। সেদিন অমাবস্যা ছিল কিনা মনে পড়ছে না। আমবাগানের ভিতর দিয়ে ফেরার সময় 3টে আগুনের ছোট ছোট শিখাকে ক্রমশ দূরে তালুকদার পাড়া যেখানে শেষ হচ্ছে সেদিকে সরে সরে যেতে দেখেছিলাম, যেন 3টে আগুনের বিন্দু দিয়ে জুড়ে রাখা একটা কাল্পনিক ত্রিভুজ। সেদিন মনের ভুল ভেবে উড়িয়ে দিলেও আজ কেমন খটকা লাগলো। গ্রামের পরিবেশ আমার একাকিত্ব কি মনের উপর চাপ ফেলছে? না, ভাবছি মাকে দিন কয়েকের জন্য এখানে আনিয়েই নেব। চিন্তার শেকল যখন ছিঁড়ল, দেখি দেওয়ালে টাঙানো ইংরেজি ক্যালেন্ডারের সামনে দাঁড়িয়ে আমার চোখ এই মাসের অমাবস্যা খুঁজছে। আজ সন্ধে নামার পরও বাড়ি ফিরিনি। বালির মধ্যে সাইকেলটাকে শুইয়ে রাখা। আমি নিজে নদীর চরে কাশের ঝোপের মধ্যে বসে আছি। বুকের মধ্যে অকারণ দামামার শব্দ। কেন এখানে বসে আছি এখনো? কিসের অপেক্ষায়? মাঝে মাঝে নিজেকে ইন্ডিয়ানা জোন্স মনে হচ্ছে। আবার ভাবছি, স্কুল শিক্ষক হয়ে এই মধ্যযুগীয় কুসংস্কার বিশ্বাস করব? মশাও ছেঁকে ধরছে, বাড়ি ফিরেই যাই বরং। যাব বলে মাটি থেকে উঠতেই বুকের খাঁচায় কেউ যেন ঘুষি মারল। অথচ এমন দৃশ্য দেখার আশা নিয়েই তো তখন থেকে বসে আছি। অতি সাবধানে আমবাগানের দিকে ছুটে গেলাম। পায়ের শব্দ হলো না তা নয়, কিন্তু রাতচরা পাখিদের কর্কশ ডাক, নদীর ওপার থেকে ভেসে আসা ভোজপুরি গান বাতাসের সনসনানির সঙ্গে মিশে গেল। 3টে আলোর বিন্দু দিয়ে বানানো উল্টানো ত্রিভুজটা অবিশ্বাস্য দ্রুততায় আমার থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে। সেদিকে লক্ষ্য করে ছুটতে ছুটতে চাপা গলায় আর্তনাদ করে উঠলাম, নীরু দিদি! আমি আওয়াজ করতে চাইনি, মুখ দিয়ে বেরিয়েই গেল। আচমকা শিখা 3টে থমকে গেল। স্থান বদল ঘটল শিখাগুলোর। এখন ত্রিভুজ নয়, সরল রেখা। আমি আরো কাছে পৌঁছতেই চমকে যাই। সম্পূর্ণ উলঙ্গ, এলো চুলে আমার দিকে ফিরে রয়েছে বুলুর পিসি। পায়ের কাছে 3টে জ্বলন্ত প্রদীপ নামিয়ে রাখা। হিস হিসে গলায় সে বলল, রক্ত চুষে খেয়ে লুব স্যার, চলে যান এখান থেকে। তার গলা শুনে বুক কেঁপে গেল বটে, কিন্তু কেন যেন পালাতে ইচ্ছা হলো না। এই নির্বান্ধ পুরীতে এই ডাইনি আমার একমাত্র অন্নপূর্ণা। তাকে উলঙ্গ দেখতে নেই। চোখ নামিয়ে নিলাম। বিশ্বাস করি না তুমি ডাইনি। আমার গলা কেঁপে গেল। প্রাণপণে থিতু হওয়ার চেষ্টা করছি। ওসব মিথ্যে অপবাদ। সত্যি করে বলো তো, কি করছিলে? গাছে চেপে আদারে বাদারে খেলে বড় হওয়া গায়ের মেয়ে মানুষ,
বিধবা হলেই কসরত ভুলে যায় না। তারও শরীরের খিদে রইছে, অথচ চারপাশে শ্যাল নেকড়ে কম নাইখো। নির্দিষ্ট একজনের কাছে যেছি জানলেই সবাই হামলিন পড়বে। মানুষজনকে ভয় দেখিন রাখতে না পারলে বাঁচবো কি করে ভাইটি? আপনি ঘরকে যান, কাল ছোট্ট রেঁধে দুবো। বুলুর পিসির গা থেকে ভুর ভুর করে চন্দনের গন্ধ ভেসে আসছে, ঠিক যেমন গন্ধ পাই। স্মৃতি থেকে এই অংশটুকু মুছে দিতে দিতে নদীর চরে ফিরে যায়। সাইকেলটা ফাঁকায় পড়ে আছে, তাকে নিয়ে বাড়ি ফিরতে হবে।